জীবনকালীর পাক্কা হিসেব। আশাপূর্ণা দেবী। জীবনকালী ডাক্তারের বাড়ি চেনো? বলতেই রিকশাওয়ালা একগাল হেসে বলল, চিনি বই কি, এ তল্লাটে কোন রেস্কোওয়ালাটা ওনার বাড়ি না চেনে? তারাপদর হাতের অ্যাটাচি কেসটা প্রায় ছিনিয়ে নিয়ে রিকশার সিটের একধারে ঠেকিয়ে রেখে রিকশাওয়ালা আস্ত গলায় বলল, নিন উঠুন, বসেন জুত করে। মনে মনে একটু আরামের নিঃশ্বাস ফেলে জুত করেই বসলেন তারাপদ। যাক বাবা, নিশ্চিন্দি। এখন গদিতে সমাসীন হয়ে হাত পা এলিয়ে নিজেকে ছেড়ে দিয়ে পল্লী শোভা দেখতে দেখতে এগিয়ে যাওয়া। যদিও মফস্বল, তবু জায়গাটা রীতিমতোই একটি টাউন। কিন্তু কলকাতার চির বাসিন্দাদের কাছে মফস্বল মানেই পাড়াগাঁ। বহু চেষ্টাই তো করলেন তারাপদ এতদিন, কলকাতায় তো হলো না কিছু, অগত্যাই মফস্বলে আসতে হচ্ছে। যাক, শচীন ঠিকই বলেছে, বাড়ি খুঁজে পাবার ব্যাপারে চিন্তার কিছু নেই তারুদা। মফস্বলে রিক্সাওয়ালারাই গাইড। তা মফস্বল হলেও যেতে যেতে বেশ ভালোই লাগছে। বেলা 10টায় রোদটা চড়ে উঠেছে বটে, তবে রাস্তাটা তো কলকাতার রাস্তার মতো মরুভূমি সদৃশ্য নয়, মাঝে মাঝেই বেশ ছায়া ছায়া। রাস্তার দুধারে বড় বড় সব গাছ, আর রিক্সাওয়ালাটা যেন বাতাসে পাখনা মেলে উড়ে চলেছে। চলবে না কেন, এমন সুন্দর ফাঁকা রাস্তা পেয়েছে। চলতে চলতে রিক্সাওয়ালাটার সঙ্গে জমাতে চেষ্টা করলেন তারাপদ। ডাক্তারের বাড়ি অনেক দূর নাকি? আগে তা কিঞ্চিৎ দূর আছে। কথার বাহারে মনে মনে হাসলেন তারাপদ। তারপর বললেন, রাস্তাটা তো বেশ চমৎকার পিচের, লোকজন তেমন দেখছি না তো। হাওয়ার উল্টো মুখে কথা, তবু উত্তরটা বুঝতে পারলেন তারাপদ। ছুটির দিন, কোর্ট কাছারি স্কুল কলেজ সব বন্ধ, তাই। তাও তো বটে, তারাপদকে তো ছুটির দিনেই আসতে হয়েছে। যাক, লোকটার কাছ থেকে কিছু তথ্য জেনে নেওয়া যেতে পারে। নড়ে চড়িয়ে বসলেন তারাপদ। ডাক্তারবাবু লোক কেমন? আগে মানুষ না। কি বললে? ঠিকই বলছি বাবু, মানুষ নয়, দেবতা, গরিবের মা বাপ। স্বস্তির নিঃশ্বাস পড়ল একটা। তবু রক্ষী, বলে কিনা মানুষ না। তবে গরিবের মা বাপ শুনে মনে মনে একটু হাসলেন তারাপদ। তা হবে হয়তো, কিন্তু না গরিবের। থাক, সেটা না বলাই ভালো। বলতে গেলেই তো বলতে হবে তাদের জম। তারাপদ আর একটু জেনে নিতে বললেন, ছেলে মেয়ে কটি ওনার? ছেলে তো ওই এইটি মাত্র, হীরের টুকরো ছেলে, আপনি জানেন না? ভাবছিলাম আপনার আত্মীয়। না, আত্মীয় নয় ঠিক, পরিচয় হয়েছে, এই আর কি। বুঝেছি, রিক্সাওয়ালা একটু ব্যঙ্গের গলায় বলল। তা এমন চেনা পরিচিত তো হরদমে আসছে ডাক্তারবাবুর কাছে, বিনি পয়সায় চিকিৎসা করাতে রেল ভাড়া খরচা করেও আসছে। তা আপনার ব্যামোটা কি? দেখে তো মনে হচ্ছে না কোনো। রাগে গা জ্বলে গেল তারাপদর। বেটা, তুই ভেবেছিস কি আমি তারাপদ বোস রেল ভাড়া খরচা করে তোদের জীবনকালীর কাছে বিনে পয়সায় চিকিৎসা করাতে এসেছি? কিন্তু মুখে তো আর ওই ব্যাটা ফ্যাটা বলা যায় না, তাই গম্ভীর হয়ে বললেন, ব্যামো শক্ত। তা হোক, আপনি ভাববেন না বাবু, কত দুরারোগ্য রোগ সারাচ্ছেন উনি। তো কলকাতা থেকে আসা হয়েছে বুঝি, ওখানে ব্যামো সারল না? আবার রাগ আসে। না, দেখছি যেচে কথা কটাই ভুল হয়েছে। বিরক্তি চেপে কথা ঘোরালেন তারাপদ। আর কতক্ষণ? আগে আর একটু কাছে। তারাপদ মনে মনে বললেন, শচীন বলেছিল স্টেশন থেকে খুব বেশি দূর নয়, আর তুমি বেটা বেশি ভাড়া তোলবার জন্যে আমার সারা টাউনটি ঘোরাচ্ছ।
যেমন অন্য কোনোখানে নতুন গিয়ে পড়া যাত্রীদের ঘোরায় সেখানকার ট্যাক্সি ড্রাইভাররা। যাক, এক সময় তো থামবে। তা অবশ্য থামল। একটা বিশাল বাগানওয়ালা ছবি ছবি চেহারার সুন্দর দোতলা বাড়ির গেটের সামনে ঝনাত করে রিকশা থামিয়ে ফেলে লোকটা বলে উঠল, এই যে এসে গেছি, এই বাড়ি। এই বাড়ি দেখে তারাপদ হাঁ। এই এত বড় বিশাল সুন্দর বাগান ঘেরা বাড়ি শচীনের মামাতো ভগ্নিপতি জীবনকালীর। কই, এতটা তো বলেনি শচীন, সারপ্রাইজ দিতে বোধ হয়। তা এত বোলাও মফস্বল জায়গা বলেই বোধ হয় এসব জায়গার লোকটোক কবরেজি হোমিওপ্যাথি এই সবেতেই ভজে বেশি। আর এ লোকটা যে অর্থ পিশাচ তা তো জানাই হয়ে গেছে তারাপদ। যাই হোক, বাড়িটা দেখে যেমন ভালো লাগলো তেমনি একটু ভয় ভয়ও করলো। অবশ্য বেশ ভালো ধুতি পাঞ্জাবি পরেই এসেছেন তারাপদ, আর চেহারাটিও তার নেহাত ফেলনা নয়। তবু নিচু নিচু হয়েই আসা তো, যদি বলে কই দাবিটা কিছু কমাতে পারেন। কে জানে কেমন লোক। শচীনটাও যে কুলে এসে তড়ি ডোবালো, সঙ্গে আসবে বলে কথা দিয়ে কাল হঠাৎ বলে গেল দারুণ কি এক কাজ পড়ে গেছে। কই বাবু, আমায় মিটিয়ে দিন। ও হ্যাঁ, কত দিতে হবে? যা আপনার বিবেচনা। আমার বিবেচনায় কি হবে, বিবেচনাটা তো তোমার। আগে 3টে টাকা দিয়ে দিন। শুনে তো তারাপদ হ্যাঁ ভেবেছিলেন 8-10 টাকাই বা চেয়ে বসে। হিষ্টমনে টাকাটি দিয়ে গেট ঠেলে ঢুকলেন। রিক্সাওয়ালাটা একটা হাঁক পারল, ডাক্তারবাবু, লোক এসেছে। কে রে, গগন নাকি? বলে বেরিয়ে এলেন এক দীর্ঘকায় ব্যক্তি, স্যুট বুট পরা। বেরোবেন মনে হয়। গগন বলল, এই যে এনাকে স্টেশন থেকে আনলুম। তুমি তো বেটা ওই করতেই আছো। একটু হেসে তারাপদকে বললেন, আসুন। তারাপদ এলেন, ঘরে বসলেন। বাহ, দিব্যি সাজানো গোছানো ঘরটি তো। মফস্বল বলে করুণা করার মতো নয়। সোফায় ডুবে বসে তারাপদ বললেন, আমি তারাপদ বোস, আহিরিটোলা থেকে আসছি। আরে, বোস ইনস্টিটিউটের তো আপনি নিজেই? ছি ছি, দেখুন তো কি অন্যায়। আজই আমি চিঠিটা ড্রপ করছিলাম। না, ভেরি ব্যাড, মানে আমারই অন্যায়। তারাপদ এতক্ষণে ফুরসুত পেয়ে বললেন, আজ্ঞে আমি কোনো ইনস্টিটিউটের নই, আমি মানে শচীনের বন্ধু। শচীনের বন্ধু? শচীন? কোন শচীন? রোগা কালো দাঁতচু? না তো, বেশ হেলদি ফর্সা, দাঁত টাঁতো তো। বুঝেছি, ভুঁদো শচীন। আগে না না, তেমন কিছু না, এমনি মাঝারি। আপনার কিরকম যেন শালা হয়। শালা? আমার শালা হয়? হা হা করে ঘর ফাটিয়ে হেসে উঠলেন জীবনকালী। তাই বলেছে বুঝি? তো এ যুগে মশাই সব ব্যাটাই শালা হয়ে পড়ে। যাক, আপনার আসার উদ্দেশ্য? উদ্দেশ্য মানে আমার মেয়েটিকে একবার দেখবেন, কথা আছে। কথা আছে নাকি? কি মুশকিল, কখন যে কাকে কি কথা দিয়ে বসি। তো এনেছেন মেয়েকে? মেয়েকে এনে দেখাতে হবে? বলে কি! রাগে মাথা জ্বলে গেল তারাপদর। টাকার গরমে ধরাকে সরা দেখছেন সাহেব। রাগ চেপে বললেন, মেয়েকে আর আনবো কি করে? আপনাকেই একবার গিয়ে দেখতে হবে। গিয়ে কোথায়, কোন পাড়ায়? আগে কলকাতায় আহিরিটোলায়। জীবনকালী প্রায় ছিটকে উঠলেন। কলকাতায় গিয়ে দেখা? কিছু মনে করবেন না, অসম্ভব, আমার পক্ষে অসম্ভব। বলে মরবার সময় নেই। তারাপদ সাহসে ভর করে বলেন, তার ছবি অবশ্য পাঠিয়েছি আগে, কিন্তু। ছবি? কিসের ছবি? জীবনকালী আকাশ থেকে পড়েন। আপনি তো মশাই বেশ তাজ্জব করা কথা বলতে পারেন। কবে আবার ছবি টবি পাঠালেন?
তারাপদ বুঝে ফেলেছেন লোকটা ভীষণ ভুলো, তাই নম্র গলায় বলেন, আপনি ব্যস্ত মানুষ হয়তো মনে নেই, তা আর একটা ছবি আমি এনেছি। অ্যাটাচি খুলে সন্তর্পণে একখানি রঙিন ফটো বার করেন তারাপদ। হাসি হাসি মুখ, একটি উজ্জ্বল চেহারার কিশোরী। আগে কালো সাদা ফটো পাঠিয়েছিলেন, এবারে একটা রঙিন ফটো তুলিয়ে এনেছেন। এই যে আমার মেয়ের ছবি। তারাপদর মুখে আহ্লাদের আলো। এ ছবিটি দেখলে আর দেখতে হবে না। কিন্তু জীবনকালীর যে তারাপদর জীবনকালী করবার চেষ্টা। ছবিখানা হাতে না নিয়েই বলে ওঠেন, এ ছবি দেখে আমি কি করব? এরকম আঁকা ভুরু, রং করা ঠোঁট মেয়ের ছবি তো হরদমে দেখছি বিজ্ঞাপনে টিজ্ঞাপনে। মেয়ের এক্সরে ফটো আনেননি? মানে হার্টের বা লাংসের, ঘাড়ির কি পেটের? মানে বটে, এক্সরে ফটো। তারাপদর এখন রাগে শুধু মাথায় জ্বলে না, সমস্ত লোমকূপ শুদ্ধ জ্বলে ওঠে। মেয়ের এক্সরে ছবি দেখাতে হবে, ভেবেছে কি লোকটা? নাকি পাগল টাগল নয় তো? ভগবান জানেন, হতেও পারে। না, একটা সুস্থ মাথার লোকের সঙ্গে দেখা হওয়া দরকার। কোথায় সেই নদের চাঁদ হীরের টুকরো ছেলেটি? তাকে একবার খুকুর ছবিটা দেখাতে পারলে। ভেতরে জ্বলুনি চেপে বলে ওঠেন তারাপদ, আগে ওসব লাগবে জানা ছিল না তো। তা যাক, এসেছি যখন আপনার ছেলেটিকে একবার দেখে যেতাম। আমার ছেলেকে? আপনি? কেন বলুন তো মশাই, আপনিও ডাক্তার নাকি? আমার ছেলেই কি একটা পেশেন্ট? কি মুশকিল, পেশেন্টের কথা তুলছেন কেন? রাত দিন পেশেন্ট আর এক্সরে ফটো করে করে, কিন্তু আপনার হোমিওপ্যাথিতে তো এসব এক্সরে করার কথা নয়। কি কি বললেন? হোমিওপ্যাথি? আবার ঘর ফাটানো হাসি। হোমিওপ্যাথি? হাসি থামতেই চায় না। ওহ, তাই বলুন, কেসটা আপনার মেয়ের নয়, আপনার নিজের। ঠিক আছে, এখনই আপনাকে একটা ডোজ দিয়ে দিচ্ছি। ঘুমন পড়ে পড়ে ঘন্টা কয়েক, ঘুরে এসে দেখব ভালো করে। সঙ্গে সঙ্গে দেওয়ালের ধারে রাখা একটা আলমারি থেকে এক পাতা ট্যাবলেট বার করে তা থেকে একটা ট্যাবলেট ছিঁড়ে নিয়ে বলেন, নিন, খেয়ে ফেলুন। অবনী, এক গ্লাস জল আনতো। নিন, ধরুন। এর মানে? তারাপদ এখন ডানলোপিলোর আরাম থেকে ছিটকে উঠে চেঁচিয়ে বলেন, আপনার এখানে ঘুমের বড়ি খেয়ে আমায় পড়ে পড়ে ঘুমোতে হবে? ভেবেছেন কি আপনি? পাগল পেয়েছেন আমায়? কিছু মনে করবেন না দাদা, তা পেয়েছি একটু একটু। একটু নয়, বেশ বেশি বেশি। তবে আমার কাছে এটা তেমন কোনো প্রবলেমই নয়, অবশ্য সময় লাগবে। গেঞ্জি পায়জামা পরা এক ছোকরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাঁচের গ্লাসে জল নিয়ে এলো। জীবনকালী ডাক্তার দৃঢ়ভাবে বললেন, নিন, খেয়ে ফেলুন ট্যাবলেটটা। অবনী জল এগিয়ে দিল। খান খান বলছি, এখন আপনার এটা খুব দরকার। বটে, খুব দরকার। তারাপদ তেড়ে উঠে বললেন, এখন আমার খুব দরকার এই পাগলের বাড়ি থেকে চম্পট দেওয়া। বলেই দরজার দিকে এগোতে যান। কিন্তু ততক্ষণে অবনীর প্রতি ইশারা হয়ে গেছে এবং অবনী সুকৌশলে দরজা আটকে ফেলে দাঁড়িয়ে পড়েছে। বটে, তারাপদ বুঝে ফেলেন বেশ একখানে বদ লোকের পাল্লায় পড়ে গেছেন। কে জানে ওই রিক্সাওয়ালা গগন ওর চর কিনা। স্টেশন থেকে লোককে ভুলিয়ে এখানে নিয়ে এসে কেটে পড়ে, আর ইনি তাকে ঘুমের বড়ি খাইয়ে কবজা করে ফেলে ভগবান জানেন কি করেন। আচ্ছা, আমিও তারাপদ বোস, হতে পারে মেয়ের বাবা, এবং খোসামত টোসামত করে পণের টাকাটা একটু কমাবার তাল ভাঁজছিলাম। তা বলে এত বোকা নয় যে এই গাড্ডায় পড়ে বসব। আচ্ছা, গিয়ে শচীনকে নিচ্ছি এক হাত। জলটা নিন বাবু। কি অমায়িক গলা ছোকরার! আহা, রসো, দেখাচ্ছি মজা। নিচ্ছি বলেই তারাপদ দিলেন এক ধাক্কা। ব্যাস, সঙ্গে সঙ্গে যা হবার তাই। কিন্তু দরজা ছাড়ল না অবনী, কারণ কর্তার সঙ্গে ইশারা চলছে।
কিন্তু কাঁচ ভাঙার ঝনঝনানি শুনে বাড়ির গিন্নি ছুটে না এসে পারেন? হাঁসফাঁস করতে করতে ছুটেই এলেন গিন্নি চেঁচাতে চেঁচাতে। ভাঙলি তো গ্যালাসটা, অমন সুন্দর নতুন গ্যালাসটা! এই নিয়ে এ মাসে কটা হলো অবনি? 1 ডজন থেকে গোটা 3 পড়ে আছে বোধ হয়। বলতে বলতে ঘরে ঢুকেই থমকে দাঁড়ালেন গিন্নি। কি ব্যাপার? অবনি একবার তারাপদের দিকে দৃষ্টিক্ষেপ করে অলক্ষ্যে নিজের মাথায় হাতটা বোলাল। গিন্নির ভুরু কুঁচকে গেল, কিন্তু তারাপদর মাথার চুল খাঁড়া হয়ে গেল না। অবনীর ওই অলক্ষিত ভঙ্গি তার লক্ষিত হয়নি। বটে বটে, আমি পাগল? তা দেখুন ম্যাডাম, আমাকে ডাক্তারবাবু যত কাঁচা ছেলে ভেবেছেন তত কাঁচা নই আমি। ব্যাস ব্যাস, একেবারে মিলে যাচ্ছে, বিড়বিড়ি করে বলেন জীবনকালী। এ লোককে কোনো প্রিকশন না নিয়ে একা পথে ছেড়ে দেওয়া ঠিক নয়। এরপর উচ্চগ্রামে বলেন, ঠিক আছে, জল না খান, একটু চা তো খাবেন, কষ্ট করে কলকাতা থেকে এসেছেন। কলকাতা থেকে? জীবনকালী গিন্নির বুকটা ছলাৎ করে ওঠে। কলকাতা থেকে কেউ এসেছে শুনলেই তাকে তার আপনজন মনে হয়। যতই হোক বাপের বাড়ি বলে কথা। বললেন, কোথা থেকে এসেছেন? ওই যে বাঙালি টোলা না বেনে টোলা না কলু টোলা না কষাই টোলা? থামুন তো! তারাপদ প্রায় ধমকে ওঠেন। আর ভয় কিসের? মেয়ের বিয়ে তো আর দিচ্ছেন না এখানে। আহিরি টোলাটা আর কিছুতেই মনে আসছে না? আহিরি টোলা? অ্যাঁ? চেঁচিয়ে ওঠেন গিন্নি। সেজ পিসের বাড়ি যে গো ওখানে। শঙ্কর বোসকে চেনেন? যদিও কস্মিন কালেও চেনেন না তারাপদ, তবু অবলীলায় বলেন, ওকে আর কে না চেনে ও পাড়ায়? ডাক্তার গিন্নি একগাল হেসে বলেন, আমার পিসে মশাই। ওরে অবনী, শিগগিরই চায়ের জল চড়াগে, আর ঘরে যা যা আছে ভালো করে গুছিয়ে সাজাগে। দেখো তো কাণ্ড, আহিরি টোলা থেকে এসেছেন ভদ্রলোক, আর শুধু 1 গ্লাস জল ধরে দিচ্ছিলে তাকে। ছি ছি! তারাপদ বঙ্কিম হাসছে বলেন, শুধু জল বললে অবিচার করা হবে ডাক্তারবাবুর ওপর। জলের সঙ্গে একটি খুব দামি ট্যাবলেটও দিচ্ছিলেন। ট্যাবলেট? ও মা, ট্যাবলেট আবার কিসে? ওকেই জিজ্ঞেস করুন। আহিটোলার ভাইঝি কপাল কুঁচকে বলেন, কি ট্যাবলেট? সে তুমি বুঝবে না। তাই তো, আমি তো কিছুই বুঝি না, যত বোঝে তোমার অবনী। তো আপনি দাদা এনার কাছে কেন এসেছিলেন? জীবনকালী তাড়াতাড়ি বলে ওঠেন, ওই যে অন্য কিছু না, শুধু কলকাতায় গিয়ে ওর মেয়েটিকে একবার দেখে আসতে। ডাক্তার গিন্নি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁস ফাঁসাচ্ছেন, আর পারলেন না। ডানলোপিলোর গহর খুঁড়ে গদাম করে বসে পড়ে বলে উঠলেন, কলকাতায় গিয়ে দেখে আসতে হবে? কেন? কলকাতায় কিসের অভাব? কি হয়েছে মেয়ের? তারাপদ উষ্মা ভরে বলেন, আর কিছুই না, শুধু বিয়ের বয়স হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, জীবনকালী টেবিল চাপড়ালেন, মনে পড়েছে, বিয়ের বয়স হয়েছে, অথচ হার্ট খারাপ। হার্ট খারাপ? তারাপদ চোখ পাকিয়ে বলেন, বলেছি আমি এ কথা? না না, হার্ট নয়, ইয়েস, লাংস লাংস। ওই জন্যই তো বলছিলাম এক্সরে ফটোটা দেখা দরকার। তো দেখুন ডাক্তারবাবু, ক্রমেই ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে আমার। বলেছি আমি আমার মেয়ের লাংসের দোষ হয়েছে? বলুন, কখন বলেছি? আই এম সরি। ইয়ে গঙ্গাধর বাবু। গঙ্গাধর? ও নো, মাফ করবেন, গদাইপদ বাবু। ফের ফের যাতা বলছেন কেন? আকাশে তারা দেখেন না? নয়তো মা তারা বলেন না? তারাপদ নাম শোনেননি কখনো? এই দেখুন, শুনবো না কেন? তারাপদ, এই তো। আপনি মশাই বড্ড রাগী হবেনই তো, অথচ ট্রিটমেন্ট করাতে রাজি নন। ও মা, শোনো কথা। জীবনকালী গিন্নি কর্তার এই হাড়কালি করা কথা একটু ঝংকার দিয়ে বলে ওঠেন, হচ্ছিল ওনার মেয়ের কথা। জীবনকালী উদার গলায় বলেন, আহা, সেটাকে আমি ভুলে গেছি। মেয়ের ব্যাধিটি হচ্ছে বিয়ের বয়স হয়েছে মেয়ের, অথচ বার বৃদ্ধি নেই।
বার বৃদ্ধি নেই? তারাপদ প্রায় নেচে ওঠেন। বার বৃদ্ধি না থাকলে বাপকে এমন ছুটিয়ে মারায়? ছুটিয়ে মারায়? আহিটোলার ভাইজি ভয়ে ভয়ে বলেন, ছুটিয়ে মারায়? তাছাড়া আর কি, নইলে কি দরকার ছিল আমার পয়সা আর সময় খরচা করে পাগলের পাল্লায় পড়তে আসি? এই তো দেখুন না। ফট করে পকেট থেকে একটু আগে রাখা ফটোটা বার করে ডাক্তার গিন্নির নাকের সামনে ধরে দেন। বার বৃদ্ধি নেই এই মেয়ের? ডাক্তার গিন্নির নাকের সামনে ধরে দেন। বার বৃদ্ধি নেই এই মেয়ের? ডাক্তার গিন্নি ছবিখানা প্রায় ছিনিয়ে নিয়ে বলে ওঠেন, ও মা, এই যে বড় খাসা মেয়ে গো, কি লাবণ্য, কি মুখখানি! তাই এই মেয়েকে ডাক্তার দেখাতে চান কেন ভাই? আহিটোলার ছেলেকে ভাই বলবেন নাই বা কেন? পিসির ছেলেদের বয়সী তো। ভাই শুনে তারাপদ একটু নরম হলেন, নিঃশ্বাস ফেলে বললেন, কেন আর, কপাল, ডাক্তারের ছেলের সঙ্গে মেয়ের বিয়ের সম্বন্ধ করে মরেছিলাম তাই। মেয়ের বিয়ের সম্বন্ধ করেছিলেন? জীবনকালী তেলে বেগুনে জ্বলে উঠলেন। বললেন, তবে যে বললেন মেয়েকে একবার দেখতে হবে? হ্যাঁ বলেছি তো, ছেলের বিয়ে দিতে হলেই মেয়েটাকে দেখতে হয় না? জীবনকালী এখন বসে পড়ে বলেন, মেয়ে দেখা, তার মানে কোণে দেখা, তা সে কথা আগে বলবেন তো। বলবার আর স্কোপ পেলাম কই? তারাপদ হতাশভাবে বললেন, আপনি মেয়ের এক্সরে ফটো চেয়ে বসলেন। এহ, হে হে, দেখুন তো কাণ্ড, তা আসার আগে জানাবেন তো। জানিয়েছি বই কি ডাক্তারবাবু? তারাপদ এখন বেপরোয়া, বেশ কড়া গলায় বলেন, চিঠিপত্র তো চলছেই কিছুদিন থেকে। 20,000-এর কম কিছুতেই রাজি হচ্ছে না দেখে ভাবলাম নিজে এসে যদি বুঝিয়ে সুঝিয়ে কিছু কমাতে পারি। জীবনকালী বসেছিলেন, আবার উঠে দাঁড়ালেন, বললেন, 20,000? কি 20,000? কিসের 20,000? কাদের 20,000? ধাপে ধাপে গলা চড়ে ডাক্তারের। কেন 20,000? মানে কি 20,000-এর? তারাপদ দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমিও তো তাই ভাবছি, মানে কি? জীবনকালী সন্দেহ সন্দেহ গলায় বলেন, আপনি বলছেন চিঠিপত্র চলেছে, কিন্তু আমি তো কিছুই মনে করতে পারছি না। হ্যাঁ গো, তুমি কিছু জানো? ডাক্তারগিন্নি তখনও হাসি মুখে এক মনে সেই রঙিন ফটোখানি ঘুরিয়ে ফিরিয়ে দেখেই চলেছেন, ঘরের কোনো কথাই শুনতে পাননি। এখন বললেন, কি জানবো? এই যে ইনি কি যেন কিনবেন বলে দরটর করছিলেন, আমি নাকি কমাতে রাজি হইনি। কি কিনবেন? মহিলা বলেন। তারাপদ বিনীতভাবে বলেন, আগে কিনবো না কিছুই, শুধু মেয়েটিকে দান করব। তারই দক্ষিণা তো ডাক্তারবাবু আপনি লিখেছিলেন, 20,000-এর কমে হবে না। এই তো দেখুন না চিঠি, আপনারই লেখা। বলে ফস করে একটা চিঠিও বার করে ফেলেন তারাপদ। এখন জীবনকালীর নাচের পালা। কি, এই কালিমাখা কাঁকড়া বেছে হেঁটে যাবার মতো হাতের লেখা আমার, ভাবতে পারলেন কি করে? ঠিকানা তো দেখছি সে খালপাড়ের হোমিও জীবনকালী। সকালবেলা যার নাম করলে হাঁড়ি ফাটে। লোকটা নাকি ছেলের বিয়ের টাকায় বিজনেস করার তালে আছে, নাম করলে আর হাঁড়ি ফাটবে না? তারাপদ হতবম্ব হয়ে বলেন, এখানে আরও জীবনকালী আছেন? থাকবে না কেন, এক নামে দুজন লোক থাকে না? আপনার ওই নেবুতলায় না আইসক্রিম তলায় আর কোনো গঙ্গাপদ আছে কিনা জানেন আপনি? তারাপদ আর তার নাম ঠিকানার ভুলের কারেকশন করার চেষ্টা করেন না, হাল ছেড়ে দিয়ে বলেন, এই রকম লোক? সেই তো কথা, ওর সেই বিয়ে ফেল ছেলেটার সঙ্গে আপনি আপনার ওই পরীর মতো মেয়েটির বিয়ের সম্বন্ধ করছিলেন। এর পরেও আপনার মাথার চিকিৎসা করার দরকার নেই বলতে চান? তবে কার দরকার? আমার? অবনী, সেই থেকে এক গ্লাস জল আনতে বলছি না, আন শিগগির। নিন মশাই, ট্যাবলেটটা ধরুন। অবনী রে! জল আনে অবনী, ট্রেতে সাজিয়ে তার সঙ্গে চা এবং বহুবিধ টা। মায়ের পিসির পাড়ার লোকের জন্যে কতটা কি সমারোহ দরকার তা জানা আছে অবনীর। তারাপদ থতমত খান,
এসব কি, এসব কি? জীবনকালী বলেন, কিছু না, একটু ভালো মন্দ খাবার দাবার। এত কেন? জীবনকালী উদার গলায় বলেন, এত আর কি, কিছুই তো নয়। আপনি ওনার পিসির পাড়ার লোক, খবর দিয়ে এলে আরো কত পেতেন। খান, খেয়ে নিন। জীবন গিন্নিও আহ্লাদে ভাষা গলায় বলেন, হ্যাঁ ভাই, খেয়ে নিন। এই ছানার মালপো আমার ঘরের গরুর দুধের, নিজের হাতে তৈরি। আর এই রসমাধুরী বাজারের সেরা দোকানের। দুপুরের ভাতটি কিন্তু খেয়ে যেতে হবে আপনাকে। জীবনকালী আরও দরাজ গলায় বলেন, হ্যাঁ হ্যাঁ, খেয়ে যাবেন, তবে যা খান আর তা খান, ট্যাবলেটটি আপনাকে খেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমার হাতে যখন পড়ে গেছেন তখন। আর শুনুন, মেয়েকে আপনার আমি একেবারে বাড়িতে এনেই দেখব, বুঝলেন? বাড়িতে এনে মানে? তারাপদ বোকার মতো তাকান। জীবনগিন্নি প্রাঞ্জল হন, হ্যাঁ হ্যাঁ, একেবারে বউ বরণের সময়েই দেখব। এ মেয়েকে আর দেখা দেখির কিছুই নেই। একে আমি আর খোকার বউ না করে ছাড়ছি না। মুখটা অমন ভোম্মল করছেন কেন ভাই? জীবনকালী ডাক্তারের ছেলের সঙ্গেই তো মেয়ের বিয়ে দিতে চাইছিলেন আপনি। তো খালপাড়ের হোমো ডাক্তারের ছেলে না হয় এনার ছেলেই হলো। আমার ছেলেও কিছু ফেলনা নয় ভাই। ছি ছি, এ আপনি কি বলছেন দিদি? তারপর বিনয়ে গড়িয়ে পড়েন, এ তো আমার স্বপ্নের অতীত। তাহলে টাকাটার ব্যাপারে কি হবে? জীবনকালী দপ করে জ্বলে ওঠেন, টাকা ফাঁকা আমি দিতে পারবো না, এক পয়সাও না। আমি হচ্ছে দিন আনা দিন খাবার মানুষ। বললেই হলো 20,000 টাকা দিতে হবে। টাকা কি খোলাম কুচি, মামদোবাজি নাকি? জীবনগিন্নি হেসে বলেন, কি বকছো পাগলের মতো? তোমায় কে টাকা দিতে বলছে? দেবার কথা তো ওরই। তবে বটে, ওরই দেবার কথা। উনি ওর এত কষ্টে মুনুষ করা মেয়েটাকেও দেবেন, আবার গাদা গুচ্ছের টাকাও দেবেন। অথচ উনি হলেন খুব সুস্থ মাথা, আর আমি হলাম পাগলের মতো। এই শুনে রাখুন গদাইপদ বাবু, মেয়ে বাদে যদি আর কিছুটি দিতে চেষ্টা করবেন তো আপনাকে চ্যাংদোলা করে ধরে গোটা কতক ট্যাবলেট খাইয়ে ছাতের ঘরে বন্ধ করে রাখা হবে। ইয়ার কি পেয়েছে সবাই? খোকা, আয় খোকা, আছিস কোথায়? এই যে এতক্ষণে আসা হলো বাবুর। কি এত রাজকার্য হচ্ছিল? এই ভদ্রলোক তোমায় একটু দেখবেন বলে কখন থেকে বসে আছেন। এতটুকু সৌজন্য সভ্যতা নেই? কারই বা আছে? বেটা গগন শো করে সাইকেল চালিয়ে নাকের সামনে দিয়ে চলে গেল। আগা পাঁচতলা চাপকাতে হয় বেটাকে। সৌজন্য নেই, ভব্যতা সভ্যতা নেই। খোকা শঙ্কিত হয়ে বলে, কেন, সে আবার কি করলো? বলি, কি না করলো? বকশিসটা নিয়ে যাবার দেরি সইল না, এত তাড়া। বাহ, হঠাৎ বকশিসের কথা কেন? কি এমন মহৎ কর্ম করলেন তিনি? করলো না বলিস কি রে খোকা? তোদের কোনো কৃতজ্ঞতা বোধ নেই। জীবনকালী আরো উদ্দীপ্ত হলেন, ওই গগনা বেটা যদি এই হরিপদ বাবুকে ভুল করে এখানে নিয়ে না এসে সে খালপাড়ের হোমিও জীবনকালীর কাছে ঠেলে দিয়ে গিয়ে উঠত, কি লোকসানটাই হতো আমাদের ভেবে দেখেছিস সেটা? অমন সরস্বতী ঠাকুরনের মতো বউটি হাতছাড়া হয়ে যেত, আর নগদ কর করে 20,000 টাকা জলে যেত। খোকা অবাক হয়ে বলে, নগদ 20,000 টাকা আপনার যেত? আরে বাবা, আমার না যাক, আমার বেআইয়ের যেত। যেত কি না, দুটোই তফাৎ কি? বাপু হে, এ হচ্ছে হিসেবি জীবনকালীর পাক্কা হিসেব। কই দেখি আর একবার ছবিখানা।